ওকে, তাহলে ফার্স্ট আমরা করছি হচ্ছে কত, কোষে দেখি 1.1 এর, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 এর 6/5, তাই তো? কোশ্চেনটা কি বলেছে একবার পড়ে নি। বলা আছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, স্রোতের বেগ, একটা স্রোতের গল্প বলা হচ্ছে যে কোন একটা নদীতে স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার দেওয়া আছে স্রোতের বেগ। আর বলা আছে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে একজন মাঝি নিজে নৌকা চালিয়ে যাচ্ছেন, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার, তিনি নৌকা চালিয়ে গেলেন কিছুটা দূর এবং ফিরেও এলেন, ঠিক আছে? কতটা দূর গিয়েছিলেন? তিনি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়েছিলেন, তারপরে আবার ফিরে এলেন, ফিরে আসার সময় কিন্তু স্রোতের আর অনুকূল থাকবে না, তখন হয়ে যাবে স্রোতের প্রতিকূল। স্রোতের অনুকূল মানে স্রোতের বেগের সাথে যাওয়া, আর স্রোতের প্রতিকূল মানে স্রোতের বেগের অপোজিটে চলে আসা, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে গিয়ে তিনি প্রতিকূলে আসছেন, উনি 21 কিলোমিটার গেছেন, 21 কিলোমিটারই ফিরে আসছেন, তার মানে টোটাল উনি 42 কিলোমিটার ট্রাভেল করলেন, ঠিক আছে? কারণ প্রথম 21 কিলোমিটার উনি স্রোতের অনুকূলে ট্রাভেল করেছেন, পরের 21 কিলোমিটার তিনি স্রোতের প্রতিকূলে ট্রাভেল করছেন। যখন অনুকূলে ট্রাভেল করবেন, যখন অনুকূলে তিনি যাত্রা করবেন, তখন দেখ, যখন নৌকা চালানো হয়, ঠিক আছে, তখন নৌকার নিজস্ব একটা বেগ থাকে, আবার স্রোতেরও নিজস্ব একটা বেগ আছে 2 কিলোমিটার, ঠিক আছে, বলা আছে 2 কিলোমিটার/ঘন্টা। তার মানে যখন স্রোতের অনুকূলে যায়, স্রোত আর নৌকা একই দিকে যায়, দুজনের বেগ একসাথে মিলে যায়, ঠিক আছে, দুজনের বেগ একসাথে মিলে একটা নতুন বেগ তৈরি করতে, ঠিক আছে? কিন্তু যখন প্রতিকূলে আসে তখন কি হয়, তখন নৌকাকে স্রোতের বেগকে ঠেলে এগোতে হবে। স্রোতের বেগ যতটা, তার থেকে নৌকার বেগটাকে বেশি হতে হবে, যদি তা না হয় নৌকা স্রোতের সাথে সাথে ভেসে চলে যাবে, ঠিক আছে, সেটা হতে দেওয়া যাবে না। তো কি হবে, যে অপোজিটে যখন ট্রাভেল করবে তখন নৌকা যাতে স্রোতের বেগের থেকে বেশি বেগে ট্রাভেল করে, তাহলে উনার সেই সময় যে বেগটা হবে সেই বেগের মান স্রোতের বেগের থেকে বেশি। এবং কি হচ্ছে, দুটা একে অপরের অপোজিট ডিরেকশনে কাজ করছে, একটা যদি উত্তরমুখী হয় তো আরেকটা দক্ষিণমুখী হবে। এখন যদি স্রোত উত্তরমুখী হয় 2 কিলোমিটার/ঘন্টা এত বেগে যদি স্রোতটা আসে, ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে রতন মাঝির যে নৌকা, সেই নৌকাটাকে এগোতে হবে, এবং সেক্ষেত্রে ওর যা বেগ হবে সেটা 2 থেকে বেশি হবে, এবং দুজনের বেগ যখন কোলাইড করবে একটা নতুন বেগ তৈরি হবে। কিন্তু তখন কি হবে, তখন বেগটা বাড়বে না, বেগটা তুলনামূলক কমে যাবে, তাই না? একবার ভেবে দেখ যে তুই কোনো একদিকে এগোনোর চেষ্টা করছিস আর কেউ তোকে ঠেলে ধরে রেখেছে, তাকে ঠেলে যদি তোকে এগোতে হয়, তার মানে তোর যে ফোর্সটা, তোর যে শক্তি তার তুলনায় বেশি হওয়া উচিত, এবং তার থেকে তোর যে বেগটা হবে সেই বেগটা ওর যে অপোজিট দিক থেকে যে বেগটা প্রডিউস করছে তার তুলনায় বেশি হওয়া উচিত, তা নাহলে তো তুই এগোতে পারবি না, তাই না? তো এক্ষেত্রেও তাই হতে হবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, তুই নর্মালি যতটা বেগে এগোচ্ছিলিস, অপোজিট থেকে যদি ঠেলা আসে তুই কি ততটা বেগে এগোবি? এগোবি না, তোর বেগ কি হয়ে যাবে, কমে যাবে, বাড়বে না, কমবে। আবার তুই একটা জিনিস ভেবে দেখ যে তুই একদিকে দৌড়াচ্ছিস, তোর পেছনে আরেকজন একই দিকে ফোর্স করছে তোকে, আর তুই যতটা বেগে দৌড়াতে পারবি তার তুলনায় বেশি স্পিড পেয়ে যাবি, বা তোকে কেউ একজন টানছে সেম দিকে, তো যতটা বেগে দৌড়াতে পারবি তার তুলনায় বেশি স্পিড পেয়ে যাবি, ঠিক আছে? একটা হালকা ফিল হবে যে একটা কেমন জানি ভেসে যাচ্ছিস তুই, ঠিক আছে, এরকম একটা ফিল হবে। তো সেম ঘটনাই নৌকাটার ক্ষেত্রে। আমরা কি করব, ধরে নিচ্ছি এখানে একটা জিনিস, যেটা কি কি জিনিস জানি, আমরা জানি স্রোতের বেগটা জানি 2 কিলোমিটার/ঘন্টা, আমরা জানি যে উনি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছেন এবং কতটা সময় ট্রাভেল করেছেন, এটা কি বলা আছে? 10 ঘন্টা ট্রাভেল, টোটাল 10 ঘন্টা, এই যে 21 গেল 21 আসলো, এই টোটাল টাইমটা হচ্ছে 10 ঘন্টা, এটা আমার জানা আছে। এখন আমার যেটা জানা নেই সেটা কি জিনিস, সেটা হচ্ছে নৌকার বেগটা, উনি নৌকাটা কত স্পিডে চালা যাচ্ছেন। নৌকার নিজস্ব তো একটা বেগ আছে, তাই না? তো স্থির জলে নৌকার বেগ ওটা আমার জানা নেই, স্থির জলে যেখানে কোনো স্রোত নেই ওরকম জায়গায় নৌকার বেগটা কত এটা আমার জানা নেই, ওই নৌকার বেগটাকে আমার ধরা হচ্ছে এক্স, ঠিক আছে, ধরে নি। কারণ আমরা জানি এই অঙ্কে আমাদের কি বলেছে, সমীকরণ তৈরি করতে বলেছে, তো সমীকরণ তৈরি করার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, একটা চলরাশি লাগবে। আমি ধরে নিচ্ছি, ধরছি, ধরি স্থির জলে, স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ x কিমি/ঘন্টা, ঠিক আছে? ধরি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে, স্রোতের বেগ সেটা হচ্ছে 2 কিলোমিটার, 2 কিমি
পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে একটা বেগ আসবে, স্রোতের প্রতিকূলে একটা বেগ আসবে, দুটো বেগই আমাদের বের করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ, আর লাগবে হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূল যখন হবে দুই বেগ কি হবে, যোগ না বিয়োগ? তাহলে x+2 কিমি পার ঘন্টা। আর যখন প্রতিকূলে হবে মাইনাস হবে কার থেকে কে, 2 এর থেকে x না x এর থেকে 2? x এর থেকে 2, কারণ নৌকার বেগকে স্রোতের থেকে বেশি হতে হবে, তা নাহলে ও ভেসে যাবে। তাহলে x-2 এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখন ব্যক্তিটা কত কিলোমিটার ট্রাভেল করেছে অনুকূলে? 21 কিলোমিটার। প্রতিকূলে কতটা ট্রাভেল করেছে? 21 কিলোমিটার। আমি চেক করব যে 21 কিলোমিটার ট্রাভেল অনুকূলে করতে কতটা সময় লাগে। দেখ, অনুকূলে 21 কিলোমিটার ট্রাভেল করতে বেশি সময় লাগবে নাকি প্রতিকূলে 21 কিলোমিটার ট্রাভেল করতে বেশি সময় লাগবে? তোদের কি মনে হয়? প্রতিকূলে, অবভিয়াসলি, কারণ এখানে স্পিড কমে যাচ্ছে, তো যে ডিস্টেন্সটা যাচ্ছে তার সেটা যেতে ওর বেশি সময় লাগবে। আর অনুকূল যখন যাচ্ছে তখন স্পিড ওর বেড়ে যাচ্ছে, তাহলে যে ডিস্টেন্সটা ও যাচ্ছে তার সেটা যেতে ওর কম সময় লাগবে। তো আমরা দেখবো যে দুটো সময় কত কত লাগে, এবং আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোট সময়, সেটা হচ্ছে 10 ঘন্টা। আমরা ওখান থেকে একটা সমীকরণ, আমাদের সমীকরণ বানানো কাজ, এবং সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আকারে রাখাটা আমাদের কাজ। ঠিক আছে, শুধু সমীকরণটা আনলে হবে না। চলো করি। তো আমরা কি করবো, ফার্স্টে 21 কিলোমিটার অনুকূলে যেতে কতটা সময় লাগে এটা বের করবো। অতএব স্রোতের অনুকূলে ব্যক্তিটির 21 কিমি যেতে সময় লাগবে, সময় লাগবে। আচ্ছা, 21 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে এটা আমাদের এখন জিজ্ঞাস্য বিষয়। ঠিক আছে, তো 21 কিলোমিটার যেতে সময় লাগবে বলতে আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে সময় কি করে বের করে। তো বেগের সূত্রটা আমাদের জানতে হবে। বেগের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে এখানে কি লিখবো, লাগবে অতিক্রান্ত দূরত্ব, এটা ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে নে, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তো অতিক্রান্ত দূরত্ব কত, কতটা দূরত্ব গেছে অনুকূলে, কতটা দূরত্ব ট্রাভেল করলো? হ্যাঁ, 21। তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় 21 লিখে দিলাম। আর বেগ কত বলা আছে অনুকূলে? বেগ x+2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নিচে x+2 লিখে দিলাম। এই হয়ে গেল প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এটা হয়ে গেল প্রয়োজনীয় সময়। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে ব্যক্তিটির 21 কিমি যেতে সময় লাগবে, যেতে সময় লাগবে। এটাও সেম ফর্মুলা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব কত এবার? 21, আর সময় কত, সরি দূরত্ব, বেগ কত? বেগ, হ্যাঁ, x-2। প্রতিকূলে বেগ হচ্ছে x-2। ঠিক আছে, বোঝাচ্ছে? তাহলে এই হয়ে গেল এতটা সময়। আচ্ছা, এগুলো সময়, তো সময় মানে উত্তরটা কিসে বেরোবে? ঘন্টায়। এটাও ঘন্টা, এটাও ঘন্টা। বেগের ক্ষেত্রে যখন, যেখানে আমরা বেগ লিখছি, দেখতে হবে বেগের একক কি ছিল, মানে বেগ কি দেওয়া ছিল? বেগ দেওয়া ছিল কিলোমিটার পার ঘন্টা। তো ওখানে যে সময়টা দেওয়া থাকবে এই উত্তরও সেম সময় বসবে। তো বেগ যদি কিলোমিটার পার মিনিট বলা থাকতো তাহলে আমরা এখানে মিনিট লিখতাম। বেগ যদি এখানে কিলোমিটার পার সেকেন্ড বলা থাকতো তাহলে আমরা এখানে সেকেন্ড লিখতাম। কথাটা ক্লিয়ার? তো এখানে বেগ দেখতে হবে বেগে সময় হিসেবে কি দেওয়া আছে, বেগে যে সময়টা দেওয়া থাকবে সেটাই এখানে একক হিসেবে বসবে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে অনুকূলে যেতে সময় লাগলো 21/x+2 ঘন্টা, প্রতিকূলে যেতে সময় লাগলো 21/x-2 ঘন্টা। আমাদের বলা আছে মোট সময় 10 ঘন্টা লেগেছে। আমরা যে সময়গুলো বের করলাম সেখান থেকে মোট সময়টা কি করে বের করব? দুটো যোগ করে দিব, তাই না? অতএব মোট সময়, মোট সময়, মোট সময় হয়ে যাচ্ছে এটা 21/x+2 যোগ 21/x-2, এত ঘন্টা। প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী আমাদের সমীকরণ তৈরি করতে হবে।
সমীকরণটা কি করে তৈরি করব? 21/x+2 প্লাস 21/x-2 এটা ইকুয়াল টু 10 হলো। সমীকরণ তৈরি হয়ে গেল। কিন্তু এটা কি দ্বিঘাত সমীকরণের আকার? হ্যাঁ সবানা, দ্বিঘাত সমীকরণের আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি ছিল সবানা? তা আমাদেরকে ওই আকারটাকে নিয়ে আসতে হবে, ax² + bx + c। কি করবো? লসাগু করে দিই। তাহলে 21 কমন নিয়ে নে, তারপর লসাগু কর। 21 কমন নিয়ে নিলাম, তারপরে ভেতরে লসাগু করে দিচ্ছি। x+2 × x-2, উপরে হবে হচ্ছে x-2 যোগ x+2, এটা ইকুয়াল টু 10, অর্থাৎ 21। আর এটা কত? x + x 2x, তাহলে 21 × 2x ডিভাইডেড বাই x² - 4, এটা ইকুয়াল টু 10। কোনাকুনি গুণ করবো, এখানে 42x লিখবো, ইকুয়াল টু 10x² - 40, অতএব 10x² - 42x - 40, এটা ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, সবাই বুঝলি? ঠিক আছে, সমীকরণ গঠন করা হলো। কোনটা, কোন জায়গাটা বল? এটা এটা বুঝিসনি? এখানে কি করা হলো? এখান থেকে 21 কমন না হলো। 21 কমন নিলে কত থাকে? 1/x+2 প্লাস 1/x-2, আর ডান দিকে কত? 10। তারপরে লসাগু করা হয়েছে। লসাগুর জন্য এখানে x+2 × x-2, উপরে x-2 প্লাস x+2 হয়ে গেল, কাটাকাটি গেল ওখানে। তারপরে বাকি জিনিসটা আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে শ্রীজা, কেমন না? ওকে, নেক্সট 6 এর কত? 8। লেখাটা কমপ্লিট করে নে যারা লিখছিস। 6 এর 8। ছয়ের 8 কি বলেছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এখানে একটা আয়তাকার মাঠ দেওয়া আছে, ঠিক আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে, যার দৈর্ঘ্য বলা আছে 45 মিটার আর প্রস্থ দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, কোশ্চেনটা পড়া আছে। আমাদের বলেছে যে এই যে মাঠটা, এটা মাঠটা ধরে নিচ্ছি, এর দৈর্ঘ্য 45 আর প্রস্থ হচ্ছে 40, ভেতরের দিক থেকে এটা 45 40। কি বলেছে? এই মাঠটার বাইরের চারদিকে একটা রাস্তা আছে। রাস্তা মানে সমান মাপের রাস্তা। এই হয়ে গেল রাস্তাটা। এখন এই রাস্তাটা কতটা চওড়া এটা কোশ্চেনে বলা নেই। ঠিক আছে, আমাদের বলা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল মানে এই শেড করা জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গায় যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে 450 বর্গ মিটার। কোশ্চেনে বলা আছে এটাই হচ্ছে 450 বর্গ মিটার, 450 বর্গ মিটার। শুধু এই রাস্তাটা, মাঠটা না। ঠিক আছে, শুধু রাস্তাটার ক্ষেত্রফল বলা আছে 450 বর্গ মিটার। আমরা এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। কারণ এই দ্বিঘাত সমীকরণ বানাতে হলে আমাকে রাস্তার ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে বের করতে হবে। এখন রাস্তাটা যদি আমি দেখি যে রাস্তাটা হচ্ছে, দেখ এই আয়তকার মাঠটা চারদিকে, তো দেখ তার জন্য রাস্তাটা তৈরি করার জন্য যখন মাঠের সাথে রাস্তাটা আমরা নিচ্ছি, একটা বড় আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। আমরা এই বড় আয়তক্ষেত্র থেকে যদি মাঠটার ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিই, মানে খেয়াল ভেবে দেখ যে পুরোটার থেকে যদি মাঠের এই চারকোনা জায়গাটা যদি বাদ চলে যায়, তাহলে এইটুকুন জায়গা পড়ে থাকে এই রাস্তাটা। হলো? তাহলে কোশ্চেন হচ্ছে এই পুরো মাঠটার মানে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল কি করে পাবো? শুধু এটা আমাকে ভাবতে হবে, রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল আমি কি করে পাবো, কি করে আমরা হিসেব করবো রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল? সহজ জিনিস কিন্তু।
হ্যাঁ তার মানে তুই করে ফেলছিস হচ্ছে এরকম যে রাস্তাটা বাইরের চারপাশে না, ভেতরের চারপাশে তুই এগিয়ে বলছিস, তাই তো? বুঝতে পারছি, এখন বুঝলি? তাহলে আমাদেরকে এখানে যদি রাস্তাটার ক্ষেত্রফল তা আলোচনা করিনি, এই রাস্তাটার ক্ষেত্রফল যদি বের করতে হয় কি করে করবো? সাজেশন। হ্যাঁ, দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস এক্স। সবাই কি ওর সাথে সহমত? 45 প্লাস এক্স, দৈর্ঘ্য 45 প্লাস এক্স, তাহলে কত হবে? তার মানে কত? 45 প্লাস 2x, ঠিক আছে? 45 প্লাস এক্স না, দুই দিকে যোগ হচ্ছে না, তাহলে 45 প্লাস 2x। একই রকম ভাবে প্রস্থ হবে 40 প্লাস 2x, ঠিক আছে? ক্ষেত্রফল বানিয়ে ফেলি, চল দেখি। ধরি ধরি রাস্তাটি x মিটার চওড়া, অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ইকুয়ালস টু 45 প্লাস 2x মিটার। অতএব একই সাথে লিখে দিই, এবং প্রস্থ 40 প্লাস 2x মিটার, ঠিক আছে? অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সেটা হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গ মিটার। শুধু মাঠটার ক্ষেত্রফল বের করবো। মাঠটির ক্ষেত্রফল সেটা হচ্ছে 45 ইন্টু 40, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 45 ইন্টু 40 বর্গ মিটার। রাস্তাটার ক্ষেত্রফল কি করে পাবো? শুধু রাস্তাটার ক্ষেত্রফল কি করে পাবো? কোশ্চেনে ওইটাই বলা আছে 450, কোশ্চেনে ওই জিনিসটাই 450 বলা আছে, মানে আমি একটা সমীকরণ বানাতে পারি, তাই তো? ওইটাই বানাবো। শর্ট প্রশ্ন অনুসারে এই যে 45 প্লাস 2x তার সাথে 40 প্লাস 2x কে গুণ করছি, আর তার থেকে 45 ইন্টু 40 কে বিয়োগ করছি, উত্তরটা হচ্ছে 450। উত্তরটা হয়ে যাচ্ছে 450। হ্যালো, তাহলে গুণটা করতে হবে আমাদের। 45 প্রথমে হচ্ছে 45 ইন্টু 40 হবে, তারপরে 45 ইন্টু 2x মানে 90x, তারপরে 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40, এটা ইকুয়ালস টু 450। 45 ইন্টু 40 কেটে গেল, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দিতে পারিস, 2x স্কোয়ার প্লাস 170 কে 2 দিয়ে ভাগ করলে 85x মাইনাস 450 2 দিয়ে ভাগ করলে 225, না? এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? আমরা আবার এরকম অঙ্ক পাবো, বসে দেখি 1.3 তে কোশ্চেন ফর্ম করার অঙ্ক, ঠিক আছে?
চলো শুরু করি। কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2। তো দ্বিঘাত সমীকরণ সমাধান, হ্যাঁ এরপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমীকরণ সমাধান সমাধান আমি বলেছি এটা দুভাবে সম্ভব, দুভাবে এটা পসিবল। কি কি? একটা হচ্ছে মিডল টার্ম টেকনিক, আগের দিন বলা হয়েছে, একটা হচ্ছে মিডল টার্ম টেকনিক, মিডল টার্ম পদ্ধতি, আরেকটা কি ছিল? শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, আমরা স্টার্টিং এ মিডল টার্ম টেকনিকের সাহায্যে দ্বিঘাত সমীকরণকে সমাধান করব। ঠিক আছে, মিডল টার্ম টেকনিক আমরা ছোট থেকে শিখে এসেছি, ক্লাস 8 থেকে আছে আমাদের মিডল টার্ম টেকনিক। তো এই যে মিডল টার্ম টেকনিক যেটা এখনো অবধি করে এসেছি, তার মাধ্যমে দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়। আমরা প্রবলেম নেব এবং সমাধান করব। যেমন আমি উদাহরণ দিচ্ছি একটা, ধরে নিয়ে আমি বললাম যে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটা ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করতে হবে। সমাধান কি করে করব? মিডল টার্মের সাহায্যে। তো মিডল টার্ম যদি করতে হয়, আমরা জানি মিডল টার্ম কি করে হবে। x স্কোয়ার প্লাস 3 কে লিখতে হবে 2 প্লাস 1 ইন্টু x প্লাস 2 এটা ইকুয়াল টু 0। তারপরে x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 এটা ইকুয়াল টু 0। তারপরে x কমন নিয়ে x প্লাস 2 আর 1 কমন নিয়ে x প্লাস 2 এটা ইকুয়াল টু 0, মানে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 এটা ইকুয়াল টু 0। অতএব x এর দুটো মান আসছে, একটা -2 একটা -1। ঠিক আছে সত্য? এখন দুটো মান আসলো x এর, মাথা রাখবি এই যে সমীকরণগুলো সমাধান করে x এর যে মানগুলো পাওয়া যায়, x হোক বা y হোক, কোশ্চেন y দিয়েও থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা। তো এদের যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোকে বলা হয় সমীকরণগুলোর বীজ। ঠিক আছে, সেই মানগুলোকে বলা হয় সমীকরণগুলোর বীজ। তার মানে এখানে -2 আর -1 হলো প্রদত্ত সমীকরণগুলির বীজ। ঠিক আছে, প্রদত্ত সমীকরণগুলির বা সমীকরণটির বীজ। বীজকে ইংরেজিতে বলা হয় রুটস। ঠিক আছে, গাছের শিকড় হয় না, মূল যেটা হয়, ঠিক আছে, ওই মূলকে আরেকটা অর্থে বীজ বলা হয়। এরা হচ্ছে সমীকরণটার বীজ, এদের থেকে সমীকরণটা তৈরি। ক্লিয়ার? যার জন্য এদেরকে সমীকরণটার বীজ বলা হয়। আমাদের কাজ হচ্ছে এই সমীকরণের বীজ বের করা যখনই আমরা সমাধান করব। হলো? বীজের আরো গল্প আছে। কি? দেখ, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এই যে বহুপদী সংখ্যামালাটা, বহুপদী সংখ্যামালা মনে আছে? ক্লাস 9 ছিল। তো বহুপদী সংখ্যামালা যে এটা x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই বহুপদী সংখ্যামালার মধ্যে তুই x এর জায়গায় 0 বসা। 0 বসলে এর উত্তরটা কত হবে? ধরেন এটার মান হচ্ছে fx, তাহলে fx এর ভ্যালু কত হবে? 0। এটা 0 হয়ে যাবে, এটাও 0 হবে, তাহলে কত হলো? 2। ঠিক আছে, তুই এখানে x এর মান 0 এর বদলে তুই x এর জায়গায় 1 বসাতে পারতিস, fx এর মান কত হতো? 6 হতো। সবাই রাজি? দেখ, x এর জায়গায় আমি কি কি বসাতে পারি, কোন কোন সংখ্যা বসাতে পারি এভাবে? তাহলে কতগুলো সংখ্যা হচ্ছে? অসংখ্য সংখ্যা হচ্ছে। ঠিক আছে, x এর জায়গায় আমি যতগুলো বাস্তব মান জানি, যতগুলো বাস্তব সংখ্যা আমাদের জানা আছে বা মাথায় যেই যে বাস্তব সংখ্যা আছে, যে কোনো বাস্তব সংখ্যা বসিয়ে দেওয়া যায়, হ্যাঁ কি না? কিন্তু মজার জিনিস দেখ যে শুধুমাত্র -2 আর -1 এদের জন্যই fx এর যে মানটা সেটা 0 হবে, আর কারোর জন্য 0 হবে না। এই যে অসংখ্য বাস্তব সংখ্যা, এই অসংখ্য বাস্তব সংখ্যার মধ্যে শুধুমাত্র দুটোই বাস্তব সংখ্যা আছে যাদের জন্য এর মানটা 0 হবে। কেন? কারণ এর মানটা 0 আমি করলাম, করে শুধুমাত্র x এর দুটোই মান পাচ্ছি। তো কথাটা এটাই মানে দাঁড়ায় যে এই দুটা মানের জন্য এর মানটা 0 হবে, অন্য কারোর জন্য 0 হবে না। তো বীজের এটাই বৈশিষ্ট্য যে বীজ, একটা সমীকরণের বীজ মানে ওই যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোর জন্য ওই সমীকরণের যে বহুপদী সংখ্যামালাটা তার মান 0 হবে। বীজের এটাই বৈশিষ্ট্য। ক্লিয়ার? হ্যাঁ, আর অন্য কোনো পৃথিবীর এমন কোনো সংখ্যা নেই, বাস্তব সংখ্যা নেই, যে সংখ্যাগুলোর জন্য এই সমীকরণটার মান কি হবে? 0 হবে। অন্য সব বাস্তব সংখ্যাদের জন্য এটার মান হয় পজিটিভ হবে বা নেগেটিভ হবে, কিন্তু 0 হবে না।
শুধুমাত্র -2 আর -1 এর জন্য এটা 0 হবে। ক্লিয়ার? তো বীজ মানে কি, সমীকরণটার মান কি হবে, 0 হবে। তাহলে আমরা এখান থেকে সমীকরণের বীজ প্রথমত জানলাম, যে সমীকরণের বীজ বলতে কি বোঝায়, একটা সমীকরণকে সমাধান করে যে উত্তরগুলো পাওয়া যায় সেই উত্তরগুলোকে বলা হয় সমীকরণটার বীজ। অন্য অর্থে একটা বহুপদী সংখ্যামালার, এটা এখন যদি আমি বহুপদী সংখ্যামালার আকারে বলি, একটা বহুপদী সংখ্যামালার মধ্যে এক্স এর যে মানগুলোর জন্য বা ভ্যারিয়েবলের যে মানগুলোর জন্য বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে, সেই মানগুলো, সেই বাস্তব সংখ্যাগুলোকে বলা হবে সমীকরণটার বীজ। হলো? তো এক্ষেত্রে বীজের আরেকটা ধর্ম বুঝে বোঝা যায়, সেটা কি, সেটাকে আমি নোট হিসেবে লেখাবো। সেটা হচ্ছে যদি যদি x ইকুয়াল টু আলফা, যদি x ইকুয়াল টু আলফা সংখ্যাটি 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 ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হয়, সমীকরণের বীজ হয়, তবে তবে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c কি করা হলো, x এর জায়গায় ছিল x, x এর জায়গায় কত লেখা হলো, আলফা। আলফাটা কি, সমীকরণটার বীজ। তার মানে আলফার জন্য এই যে বহুপদী সংখ্যামালাটা ইকুয়াল টু 0 টাকে বাদ দে, এই যে বহুপদী সংখ্যামালাটা তার মান কত হওয়া উচিত আলফার জন্য, 0। এই জন্য আমি এটা ইকুয়াল টু 0 বলে দিলাম। ঠিক আছে? যে যদি আলফা বীজ হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট একটা, হ্যাঁ, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক সলভ হবে। আলফার সাথে সবসময় বিটাকেই নিতে হবে, গামাকে নিলে কি অসুবিধা, আলফা গামা, তাই না? ওই জন্য ওটা যায় আসে না। ব্যাপারটা হচ্ছে যে এখানে আলফা বলতে একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে, আর ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বলতে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে বোঝানো হচ্ছে, আর অন্য কোনো মিনিং নেই। তবে সমীকরণটা দুটো বীজ তো থাকবেই। ঠিক আছে? এক্ষেত্রে আরেকটা নোটও হয়, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সর্বদা কয়টা বীজ থাকে, দুটা বীজ থাকে। এটা কি আগের দিন লেখানো হয়েছে, একটা দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটো বীজ থাকে? লিখে দিচ্ছি তাহলে, নোট এই নোটের মধ্যে ঢুকিয়ে দেয়। একটি দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ পাওয়া যায়, একটি দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ পাওয়া যায়, না দুটার বেশি পাওয়া যাবে না দুটার কম পাওয়া যাবে, সবসময় দুটা বীজই পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে 2 নম্বর দিয়ে লিখতে পারি, একটি দ্বিঘাত সমীকরণের, একটি দ্বিঘাত সমীকরণের সমীকরণের সর্বদা দুটি বীজ পাওয়া যায়। একটি দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটি বীজ পাওয়া যায়। বোঝা গেল? তাহলে নোটের মধ্যে নোটের ফার্স্ট পয়েন্টটা বোঝা গেছে তো, আর সেকেন্ড পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্ট পয়েন্টটার অ্যাপ্লিকেশন বেশি। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ওয়াইজ ফার্স্ট পয়েন্টটা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, এটাতে প্রচুর অঙ্ক আসবে। কোষে দেখি 1.2 স্টার্ট করবো 2 এর অঙ্কগুলোর থেকে, 2 এর 1 2 দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে? করবো কি করে, সেম সিস্টেম আগের মতনই, একটা অঙ্ক নেব, করব, করার পরে 3টা অঙ্ক গ্যাপ দিব, তারপরে 4 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে? একটা অঙ্ক করার পরে হয়ে যাওয়ার পরে 3টা অঙ্ক গ্যাপ দিয়ে 4 নম্বর অঙ্কটা, তো আমরা হিসেব করে করে এভাবেই হবে। ঠিক আছে? সবকিছুই একবার হয়ে যাওয়ার পর, চ্যাপ্টারটা একবার হয়ে যাওয়ার পর আবার রিস্টার্ট করব, আবার জিনিসটাকে রিস্টার্ট করব সেম ভাবে, চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে। কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2, 2 এর 1 নম্বর দিয়ে শুরু করি। কোশ্চেনটা পর দেখ কি বলেছে। কোশ্চেনে কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করো। তাহলে সমীকরণটার মধ্যে একটা অজ্ঞাত রাশি আছে, ভ্যারিয়েবল তো আছেই, ওটা আলাদা জিনিস, কিন্তু একটা অজ্ঞাত রাশিও আছে, সেটা হচ্ছে কে। এই কে এর মান কত হলে পরে সমীকরণটার একটা বীজ 2/3 হবে।
তো বীজ 2/3 সমীকরণটার, তো যদি 2/3 সমীকরণটার বীজ হয়, বীজের বৈশিষ্ট্য কি শিখলাম? সমীকরণটাতে বসালে 0 হবে। আচ্ছা, এটার একটা নামও আছে, ঠিক আছে, এটাকে একটা নামেও আমরা যে বলি, এটাকে বলা হয় সিদ্ধ করানো, ঠিক আছে, সিদ্ধ না, ওই এক বল না, ঠিক আছে, সিদ্ধ, ঠিক আছে, সিদ্ধ করানো মানে এটা কি, যে এক্স এর জায়গায় যখন আমি আলফা বসিয়ে অ্যান্সারটাকে 0 পাচ্ছি, ঠিক আছে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ যখন সমান হয়ে যাচ্ছে, ওটাকে বলা হয় সিদ্ধ করানো, ঠিক আছে। তো যখনই বলা হবে একটা সমীকরণের বীজ এত, তার মানে ওই সংখ্যাটা ওই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে তুই যে কথাটা বললি ওটা, ওটাকেই আমরা সিদ্ধ করানো, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে, সেম তুই যেটা বললি ওটাই করবো, যে এক্স এর মান বসাবো কত, 2/3, এবং বসিয়ে সিদ্ধ করা মানে বাম পক্ষ আর ডান পক্ষ, বাম পক্ষে এক্স এর মানটা বসিয়ে দেবো, আর ডান পক্ষে কত আছে 0 ইকুয়াল টু 0 করে দেবো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। চলো কই, যেহেতু যেহেতু সমীকরণটা বল সুমিতা, 7x স্কয়ার প্লাস kx সমীকরণের একটি বীজ 2/3, সমীকরণের একটি বীজ 2/3, তাই সমীকরণটা এক্স এর জায়গায় 2/3 বসিয়ে দেবো। তাহলে 7 ইন্টু 2/3 the square plus k into 2/3 minus 3 equal to 0 হবে, ঠিক আছে। এই এখন যেটা আসলো সমীকরণ, এই সমীকরণটার মধ্যে কেই একমাত্র অজ্ঞাত রাশি, এটাকে যখন আমরা সমাধান করব কে এর একটা মান পেয়ে যাবো, ঠিক আছে, ওই মানটাই আমাদের লাগবে। তাহলে 7 ইন্টু কত, 4/9 প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে লসাগু করতে হবে, এখানে 9 হয়ে যাবে, 4 7 28 হবে এখানে, প্লাস এখানে 6k হবে, মাইনাস 9 দিয়ে গুণ হলে 27, এটা ইকুয়াল টু 0। তাহলে 6k মাইনাস এখানে প্লাস 1, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, অতএব k ইকুয়াল টু -1/6, এই হলো আমাদের অ্যান্সার। বুঝলি? এরপরে কত নম্বর অঙ্ক করবো সিয়া? একটা হয়ে গেল, 3টা অঙ্ক গ্যাপ দিয়ে তারপরে অঙ্ক। কত নম্বর যাবে তাহলে? 4-এর কত? 4-এর 1, চল করি 4-এর 1। চারের 1 নম্বর অঙ্ক কি বলেছে সপ্তদ্বীপা, দেখ, সমাধান করতে বলছে। 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার, এটা তোরাই পারবি। 3y স্কয়ার সবই তোরা পারবি, শুধু একবার শিখিয়ে দেবো। 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার। আচ্ছা, সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে y এর মান বের করা। এটা দ্বিঘাত সমীকরণ, মানে y এর কয়টা মান বেরোবে, 2টা, ঠিক আছে। আবার বলছি, সমাধান করা মানে y এর মান বের করা, এই সমীকরণ থেকে y এর মানগুলো বের করতে হবে, ঠিক আছে। যে সমীকরণটা লেখা হলো সেই সমীকরণটার থেকে y এর মান বের করতে হবে। y এর মান বের করা মানে সমীকরণটা কয়টা মান বেরোবে, y এর 2টা, কারণ দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আর y এর প্রত্যেকটা মানকে আমরা কি বলবো, সমীকরণটার বীজ, তার মানে এখানে বীজগুলো বের করতে হবে। তাহলে 3y স্কয়ার প্লাস 2y স্কয়ার 160 প্লাস 20, তাহলে এখানে 5y স্কয়ার, এটা ইকুয়াল টু 180, 180 কে 5 দিয়ে ভাগ করলে 36, তাহলে y এর মান গুড প্লাস মাইনাস 6 হয়ে গেল, শেষ। 4-এর 1 কমপ্লিট। নেক্সট 3টা অঙ্ক গ্যাপ, তারপর একটা, কত নম্বর হবে তাহলে? কত হবে? 4-এর 5। ওকে, 4-এর 5, 4-এর 5, 4-এর 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 4-এর 5 বলছে x/3 প্লাস 3/x, বলতো একটু কোশ্চেনটা, x/3 প্লাস
এটুকু নেই, আর কিছু নেই। আমাদের এক্স নট ইকুয়াল টু, সব ঠিক আছে, এটাকে সমাধান করব, সমাধান করে এক্স এর মান বের করবো, মানে বীজগুলোকে বের করব। কিন্তু কোশ্চেন হচ্ছে এটা, এটা কেন দেওয়া আছে, এটা দেওয়ার কারণটা কি? সমীকরণটা তো না হয় বুঝি, এই এক্স হচ্ছে হরে আছে এবং এক্স এর মান হরে, দেখ হর মানে হচ্ছে নিচের এই পার্টটাকে বলা হয় হর। তো এই হরে যখন আছে ভগ্নাংশের নিচের পার্টটাতে থাকা মানে হরে থাকা, তো হরে শুধু এক্স দেখা যাচ্ছে। আর এক্স যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, হরে জিরো বসছে, হরে জিরো মানে বসা মানে এই ধরনের কথা 15/x, হরে শূন্য বসাচ্ছি, তার মানে 15কে শূন্য দিয়ে ভাগ করছি। আমাদের জানতে লাগবে এই জিনিসটা যে শূন্য সব সংখ্যা শূন্যকে ভাগ করে, কিন্তু শূন্য কোনো সংখ্যাকে ভাগ করে না, ঠিক আছে? তার মানে 15/0 হয়ে যাবে অসংজ্ঞাত। 15/0 এই জিনিসটাকে আমরা তখন বলে দেবো অসংজ্ঞাত, মানে ওর কোনো সংজ্ঞা নেই, ওটা আমরা জানি না, ঠিক আছে? ওটা আমাদের বোধগম্যতার বাইরে, ঠিক আছে? তো গেল, এই কারণে এক্স এর মানটা নট ইকুয়াল টু 0 দেওয়া, ক্লিয়ার? এখন আমরা এটাকে সমাধান করব। তো সমাধান করব বলতে ফার্স্টে এরা প্রত্যেকে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা কি লাগছে দ্বিঘাত সমীকরণের মতন? লাগছে না। আমরা আগে এটাকে দ্বিঘাত সমীকরণের মতন বানাবো, তারপর এটাকে সমাধান করব। তাহলে ফার্স্টে দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য 3x x স্কয়ার প্লাস 9 15/x, নিচের থেকে x গুলো কেটে গেল, ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার যোগ 9 এটা ইকুয়াল টু 3 15 45, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9 কত হয়ে যায় 36, তার মানে x এর মান এই অঙ্কেও প্লাস মাইনাস 6 হয়ে গেল, ঠিক? না অসুবিধা হচ্ছে অঙ্কটাতে, এই অঙ্কটা ফোকাস করা হলো, ঠিক আছে? ব্যাপারগুলোকে বুঝতে হবে ভালো করে। 4 এর 5 হয়ে গেল। নেক্সট তাহলে কত নম্বর অঙ্ক হবে? 3টা অঙ্ক, 4 এর 8, ঠিক আছে? 4 এর 8 চলো করি। 4 এর 8 কি বলেছে কোশ্চেনটা একটু পড়ে শোনা। বল যেখানে একজন বল তাড়াতাড়ি। x minus 2/x plus 2 equal to 1, x not equal to 0, ভুল বললি মনে হয়, হ্যাঁ তাই হওয়া উচিত। x not equal to -2,6 কেন এটা বলা আছে বুঝতে পারছিস? x not equal to -2,6 কেন বলা আছে? x not equal to -2,6 কেন বলা আছে বোঝাচ্ছে? কি কারণে x not equal to মাইনাস, বা আগেরটা যেমন x not equal to 0 বলা ছিল, কেন বলা ছিল বোঝা গেছে। এখানে কেন -2,6 বলা আছে? না না, এরা হবে না, x এর মান এগুলো হবে না। কেন বলা আছে এটা হবে না? ভেবে দেখ, x এর মান তুই 6 বসাচ্ছিস, কি সমস্যা হতে পারে? কিছু একটা, কোথায় কোথায়, হ্যাঁ 6 কেটে যাচ্ছে আর নিচে 0 চলে আসছে, হতে দেওয়া যাবে না, ঠিক আছে? একই কারণ যে x ইকুয়াল টু -2 বসালে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, হতে দেওয়া যাবে না, ক্লিয়ার? তো এই কারণে এটা, তাই এটা কি দ্বিঘাত সমীকরণের আকারে আছে? নেই। তো আমরা কি করব, লসাগু করব, লসাগু করে এই জিনিসটাকে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসবো। ইমপ্লাইজ দ্যাট এখানে হয়ে গেল লসাগু x plus 2 into x minus 6, উপরে x minus 2 এর সাথে x minus 6 গুণ হলো, প্লাস 6 into x minus 2 into x plus 2, এটা ইকুয়াল টু 1। এই লাইনটা না বুঝতে পারলে বলে ফেলো আমাকে। এখানে সিম্পলি লসাগু করা হলো। আর এখানে 6 কেন আসলো জানিস? কারণ এখানে 6 ছিল, ঠিক আছে? এই 6 তারপরে ব্র্যাকেট দেই বা না দেই যায় আসে না, 6 সবসময় লবের সাথেই গুণ হবে, ঠিক আছে? লবে যেটা আছে তার সাথেই গুণ হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে উপরেও আমরা গুণ করব, নিচেও গুণ করব। উপরে এদেরকে গুণ করলে x স্কয়ার মাইনাস, তারপর বলতে থাক, ওকে গেল, তারপর প্লাস 6, তারপর ব্র্যাকেট দিলাম, এখানে বল -4, x স্কয়ার মাইনাস 4, তাই না? কেন? কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে গুণ করব x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12,
ইকুয়াল টু 1। উপরে এখন আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্রগুণ করে দেবো। হ্যাঁ, কিন্তু না, আগে সিম্পলিফাই করিনি, তারপরে বজ্রগুণ করবো। আচ্ছা, এখানে 6x স্কোয়ার, তার সাথে আরো এক্স স্কোয়ার যোগ, তার মানে 7x স্কোয়ার। এখানে -8x, আর 12 - 24 -12 ডিভাইডেড বাই একই রকম ভাবে x স্কোয়ার -4x -12, এটা ইকুয়াল টু 1। কোনাগুনি গুণ করো, 7x স্কোয়ার -8x -12 ইকুয়াল টু x স্কোয়ার -4x -12। 7x স্কোয়ার -x স্কোয়ার -8x প্লাস 4x। আচ্ছা, 12 গুলো তো কেটেই যাচ্ছে, এটা ইকুয়াল টু 0। 6x স্কোয়ার -4x, এটা ইকুয়াল টু 0। কত কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে 2x, 2x কমন যাচ্ছে, পরে কত থাকছে? আমরা সমাধান করব, মানে যতক্ষণ না x এর মান বেরোচ্ছে ততক্ষণ অবধি অঙ্কটা থামবে না, ঠিক আছে? যতক্ষণ না x এর মান বেরোচ্ছে অঙ্কটাকে স্টপ করা যাবে না। এখন দেখ, 2x ইন্টু 3x - 2 ইকুয়াল টু 0। তার মানে দুটো রাশির গুণফল 0। দুটো রাশির গুণফল কখন 0 হয়? দুটো রাশিকে গুণ করলে কখন 0 হয়? যখন প্রতিটা, একদম, যার প্রতিটার মান 0 হয়, বা একটা 0 বা আরেকটা 0 অন্তত পক্ষে, তাই না? আমরা ওই কথাটাই লিখবো। অতএব অতএব এখন দেখ, তুই 2x লিখতেও পারিস, নাও লিখতে পারিস। মানে 2x বলতে কি, তুই 2টাকে লিখতেও পারিস, নাও লিখতে পারিস, কারণ 2 তো 0 হবে না। তো 2x কে তুই যদি 0 করিস, আসবে কত? x 0। তাহলে আমরা লিখবো অতএব x ইকুয়াল টু 0, বা আরেকটা অপশন কি, 3x - 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0 বা x এর মান কত? 2/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। হলো? তারপরে কত হয়ে গেল? নেক্সট থামবো কেন? এরপরে কত নম্বর? মানে 11। আচ্ছা, 11 নম্বর অঙ্ক। 4-এর 11 কি বলেছে? x প্লাস বি অঙ্কটা একটু পড়ে শুনেছি, যা বাই, হ্যাঁ, a প্লাস বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। পাশে x নট ইকুয়াল টু কিছু বলা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a নট ইকুয়াল টু বি বলা আছে, c নট ইকুয়াল টু ডি দেওয়া আছে, x নট ইকুয়াল টু দেওয়া আছে -a/b, আর x নট ইকুয়াল টু দেওয়া আছে -c/d, তাই তো? তো x নট ইকুয়াল টু -a/b আর x নট ইকুয়াল টু -c/d কেন দেওয়া আছে? আগের কারণগুলোর মতো, ঠিক আছে? আগে যে কারণে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু -6 দেওয়া ছিল, সেম কারণে এখানেও দেওয়া আছে। এখন a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d কেন দেওয়া আছে? তার কারণ a যদি a আর b যদি সমান হয়ে যায়, লব আর হর কেটে যাবে, ঠিক আছে? a আর b সমান হয়ে গেলে লব আর হর সব কেটে যাচ্ছে। একই রকম ভাবে c আর d সমান হলে লব আর হর সব কেটে যাচ্ছে। আর x দিয়ে যে সমীকরণটা দেখতে পাচ্ছি সেখানে x ই আর থাকবে না, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে a আর b অসমান, c আর d অসমান। হলো? কিন্তু আমরা করছি দ্বিঘাত সমীকরণ, আর এটা কি দ্বিঘাত সমীকরণের আকারে আছে? নেই। তো আমরা দ্বিঘাত সমীকরণ আকারে আনবো, কি করে আনবো? ক্রস মাল্টিপ্লাই করে, বজ্র গুণ করে। তাহলে ax প্লাস b এর সাথে গুণ হবে c প্লাস dx, একই রকম ভাবে cx প্লাস d তার সাথে গুণ হবে a প্লাস bx। গুণ করে দিব, a cx হবে প্লাস a dx স্কয়ার হবে প্লাস bc ইন্টু bdx প্লাস bdx হবে। একই রকম ভাবে acx এখানে হচ্ছে প্লাস bcx স্কয়ার হচ্ছে প্লাস ad হচ্ছে প্লাস bdx হচ্ছে। কিছু কাটাকাটি যাওয়ার মতন আছে? আছে তো, তাই না? কি কি? acx আর acx, bdx আর bdx, হলো? এরা কেটে গেল। আচ্ছা, কারা কারা পড়ে থাকলো সবাইকে বাদিকে নিয়ে আসি। ad x স্কয়ার পড়ে আছে, তার সাথে মাইনাস বিসি এক্স স্কয়ার কে রাখি প্লাস বিসি মাইনাস এডি কে রাখি, এটা ইকুয়াল টু 0।
সবাইকে বাম পক্ষে নিয়ে আসলাম। হলো সবাই না? আচ্ছা, প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে সবার? এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তো পরে থাকছে এডি মাইনাস বিসি। আর পরের দুটো থেকে কত কমন যায়? ওয়ান কমন যায়। ওয়ান কমন নিলে কত থাকে? ওয়ান কমন নিলে এডি মাইনাস বিসি থাকে কি? বিসি মাইনাস এডি থাকে, কিন্তু আমি ওটাকে এডি মাইনাস বিসি রাখতে যাচ্ছি, তাহলে আমার কত কমন নেওয়া উচিত? মাইনাস ওয়ান। তাহলে আমি মাইনাস ওয়ান কমন নিচ্ছি যাতে এখানে এডি মাইনাস বিসি চলে আসে, ইকুয়াল টু জিরো। তাহলে এডি মাইনাস বিসি ওভারঅল কমন গেল, আর এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো। অতএব এডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এডি মাইনাস বিসি এটা ইকুয়াল টু জিরো হলে আমি বলতে পারি এডি ইকুয়াল টু বিসি। অতএব এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে কোশ্চেনে কি এ নট ইকুয়াল টু বি দেওয়া ছিল, না এ নট ইকুয়াল টু সি? এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি, না? এ নট ইকুয়াল টু বি, তাহলে এটাকে এভাবে লিখবো, এ বাই বি না, এ বাই সি নট ইকুয়াল টু, এ বাই সি নট ইকুয়াল টু বি বাই ডি, এভাবে লিখবো। হ্যাঁ, এ বাই সি নট ইকুয়াল টু বি বাই ডি, ঠিক আছে? এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি, সরি। এখন কোশ্চেনে যেটা দেওয়া আছে, এ নট ইকুয়াল টু বি দেওয়া আছে আর সি নট ইকুয়াল টু ডি দেওয়া আছে। এ বি এর সাথে সমান না, সি ডি এর সাথে সমান না। তাহলে এ কে যখন আমি সি দিয়ে ভাগ করব, এই যে এ, সেটাকে আমি সি দিয়ে ভাগ করলাম, আর তাহলে আমাকে বি কে ডি দিয়ে ভাগ করতে হবে, তারা কি সমান আসবে? আবার বলছি, এ বি এর সাথে সমান না, সি ডি এর সাথে সমান না। তাহলে এ কে যখন আমি সি দিয়ে ভাগ করছি, বি কে যখন আমি ডি দিয়ে ভাগ করছি, তারা কি সমান হয়ে যাবে? এই যে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করা হলো এ বাই সি, আর ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করা হলো, তারা কি মাঝখানে সমান লিখবো কি লিখবো না? এ নট ইকুয়াল টু বি দেওয়া আছে, সি নট ইকুয়াল টু ডি দেওয়া আছে, তাহলে এ কে সি দিয়ে ভাগ, নট ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে? হলো? তাহলে এ নট ইকুয়াল টু বি বাই ডি আমি করে দিলাম। কারণ এ নট ইকুয়াল টু বি বাই ডি মানে কি? এডি নট ইকুয়াল টু বিসি, কোনাকুনি গুণ, এডি নট ইকুয়াল টু বিসি। এডি নট ইকুয়াল টু বিসি মানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। তাহলে একই সাথে আমি এডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো আর এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো ধরতে পারি না। তাহলে কি হচ্ছে, আমি শেষ পেশ লিখবো, অতএব 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 এডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো হতে পারে কি? এডি মাইনাস বিসি ই নট ইকুয়াল টু জিরো আসছে, তার মানে এডি মাইনাস বিসি কি জিরো হতে পারে? অতএব এডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো হতে পারে না। তাহলে কোশ্চেন হচ্ছে জিরোটাকে, কারণ এখানে এদের দুজনের গুণফল তো জিরো, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকেই জিরো হতে হবে, ঠিক আছে? যেহেতু এটা জিরো হতে পারে না, এটা ইকুয়াল টু জিরো হতে পারে না, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে জিরো হতে হবে, তা না হলে পরে এই গুণফলটা কি করে জিরো আসবে, ঠিক আছে? এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি জিরো হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু প্লাস ওয়ান, আর এক্স এর মান তখন কত হবে? প্লাস মাইনাস ওয়ান। তাহলে এরা হয়ে যাচ্ছে বীজ। ক্লিয়ার? এরপরে তাহলে কত নম্বর করতে হবে? আচ্ছা করে নি, তোরা আগে লিখে নে, লিখে না। কত নম্বর অঙ্ক করবে এরপরে? কত? 15? 15, আচ্ছা 15। কোশ্চেনটা পড়ে শোনা। এক্স মাইনাস থ্রি বাই, হ্যাঁ, প্লাস, কোথায়? ও সরি 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 সরি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু বাই ইকুয়াল টু
কত? 5। হলো, এই সমীকরণটাকে সমাধান করবো। তো এই সমীকরণে একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, যে এখানে প্রথমে তুই যে করে আগের মতন করে করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। আগের যে অঙ্ক, এর আগেও একটা এরকমই অঙ্ক করেছি, ঠিক আছে, লসগু করে দিয়েছি, অন্যভাবে করতে পারিস, অথবা আরেক ভাবেও করা যেতে পারে। আরেক ভাবে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর না এক্স তো আছেই, অন্য কিছু একটা ধরে নিবো, ঠিক আছে। কাকে ধরবো? দেখ, প্রথম পদে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আছে, আর দ্বিতীয় পদটাতে ঠিক তার অনন্যকটা আছে, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, মানে উল্টাই গেছে ব্যাপারটা, তাই না? যদি পুরো অঙ্কটার মধ্যে এরকম কিছু থাকে, তাহলে পরে আমরা হয় এটাকে বা এটাকে কিছু একটাকে ধরে নিতে পারি। তো আমি ধরছি প্রথমেরটা ইকুয়াল টু ইউ, ধরি ইউ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, ধরা হলো। এটা কখন করব? যদি প্রবলেমটার মধ্যে প্রথমে যে রাশিটা দেওয়া আছে ওই সেম অঙ্কের মধ্যে তার অনন্যকটা যদি উপস্থিত থাকে, বা একাধিক পদে, আরেকবার বলি, বা একাধিক পদে একই রকম দেখতে রাশি উপস্থিত থাকে। এটা যে শুধুমাত্র অনন্যকের জন্যই করবো তা না, একাধিক পদে যদি একই রকম রাশি উপস্থিত থাকে, উদাহরণ ধরে বললাম যে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি, সরি হ্যাঁ, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ, এটা ইকুয়াল টু জিরো। দেখ, এটাও তো একটা সমীকরণ, আর এই সমীকরণের মধ্যে একাধিক পদ আছে, দুটা পদের মধ্যে চলরাশি দেখা যাচ্ছে, আর দুটা পদের মধ্যে দেখ একই রকম রাশি আছে, কি, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি। তখন আমি এটাকে ইউ ধরে নেবো, বা কিছু একটা ওয়াই ধরে নেবো, কিছু একটা ধরে নেবো। এরকম ক্ষেত্রেও ধরা যেতে পারে। কথাটা ক্লিয়ার? মুদ্রা কথা, একাধিক পদে একই রকম রাশি উপস্থিত থাকলে, সেটা যেভাবে উপস্থিত থাক না কেন, আমাদের ক্ষেত্রে সেটা অনন্য আকারে উপস্থিত আছে, আমরা সেটাকে কিছু একটা ধরে নিতে পারি। ক্লিয়ার? ঠিক আছে জিজা, সামনে। তাহলে এটাকে ইউ ধরলাম, ইউ ধরলে পরে সমীকরণটা কি হবে, ইউ প্লাস সিক্স ইন্টু এটা কত হয়ে যাবে, ওয়ান বাই ইউ, এটা ইকুয়াল টু ফাইভ। তাহলে ইউ স্কোয়ার প্লাস সিক্স বাই ইউ, এটা ইকুয়াল টু ফাইভ। তার মানে ইউ স্কোয়ার মাইনাস ফাইভ ইউ প্লাস সিক্স, এটা ইকুয়াল টু জিরো। হলো? এটাকে তো খুব সহজে মিডল টার্ম করা যেতে পারে, ইউ স্কোয়ার মাইনাস ফাইভ ইউ প্লাস সিক্স, তাই না? কত হবে, ইউ স্কোয়ার মাইনাস কত লিখবো, থ্রি প্লাস টু ইন্টু ইউ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস থ্রি ইউ মাইনাস টু ইউ প্লাস সিক্স, এটা ইকুয়াল টু জিরো। প্রথম দুটা থেকে ইউ কমন, ইউ মাইনাস থ্রি, পরের দুটা থেকে মাইনাস টু কমন, ইউ মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু জিরো। তাহলে পুরোটা থেকে বুঝলাম ইউ মাইনাস থ্রি ইন্টু ইউ মাইনাস টু, এটা ইকুয়াল টু জিরো। অতএব ইউ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, বা ইউ মাইনাস টু, এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইউ ইকুয়াল টু থ্রি বা টু। এখন আমাদের কাজ এক্স এর মান বের করা, কারণ সমীকরণটা এক্স দিয়েছিল, তো এক্স এর মান যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অব্দি অঙ্কটা স্টপ হবে না, ঠিক আছে। আমাদের আপাতত বেরিয়েছে ইউ এর মান। তো এখন ইউ ইকুয়াল টু থ্রি হলে, ইউ ইকুয়াল টু থ্রি হলে ইউ এর মানটা বসাই, ইউ এর মান কি ছিল, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু থ্রি হবে। তাহলে এক্স প্লাস থ্রি, এটা ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস নাইন। তাহলে পরে এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স, এটা ইকুয়াল টু মাইনাস নাইন মাইনাস থ্রি। যতক্ষণ না এক্স এর সব মানগুলো বেরোচ্ছে প্রবলেমটা স্টপ হবে না, ঠিক আছে। ক্যালকুলেশন চলতেই থাকবে। ইমপ্লাইজ দ্যাট মাইনাস টু এক্স, এটা ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, মাইনাস গুলো কেটে গেল, অতএব এক্স ইকুয়াল টু সিক্স। এক্স এর মান ছয় আসবে। হলো, এক্স এর মান ছয়ের পরে এরপর আমরা কি করব, ইউ ইকুয়াল টু কত জন্য বের করেছি, থ্রি এর জন্য। একই রকম ভাবে ইউ ইকুয়াল টু আরেকটা মান আছে, তো ইউ ইকুয়াল টু কত, টু, ওই টু এর জন্য দেখবো এক্স এর মান কত আসে। আবার আবার ইউ ইকুয়াল টু টু হলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, নাকি উল্টা লিখলাম, হ্যাঁ, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু টু, অর্থাৎ এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সিক্স, অর্থাৎ এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স মাইনাস থ্রি, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নাইন, মাইনাস গুলো কাটা, এক্স ইকুয়াল টু নাইন। অতএব সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু নাইন কমা সিক্স।
ঠিক আছে? বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছি অসুবিধা হচ্ছে দেখতে? না ইয়ে করবি, ওই জায়গা তো প্রচুর আছে এখানে, তখনই বসিস এই জায়গাটায়, জায়গাটার মধ্যে একটু দেখতে অসুবিধা হয়, এটা তখনই বসিস যদি অন্তত জায়গা না থাকে, তাহলে দেখতে হচ্ছিস না কেন? কমেনি, বাড়ছে। আচ্ছা নেক্সট কি, নেক্সট কি, কত নম্বর, কত নম্বর? 15 হয়ে গেল, কত নম্বর? কত? 15 পরে 25, 10টা অঙ্ক গ্যাপ দিয়ে আর 3টা অঙ্ক গ্যাপ দেয়, কত নম্বর? হ্যাঁ এক্স আই এক্স মানে 19, 19, ঠিক আছে, এটাকে 19 বলে। এক্স মানে হচ্ছে 10-এর ঘর, আই এক্স মানে হচ্ছে 9, তাহলে 19, 10 যোগ 9, তাহলে এক্স আই এক্স 19 নম্বর অঙ্ক। কোশ্চেনটা লেখা যাক, 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 কত এটা ইকুয়াল টু 1/6। কোশ্চেনে বলা আছে x নট ইকুয়াল টু 1 2 3 4। আশা করি বোঝা গেছে কেন 1 2 3 4 হবে না, তাই না? এখন আশা করি কারণটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কারণ এই অঙ্কটাকে আমরা করব, আর এটা ইউজুয়াল টেকনিকে হবে না। এর আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম, যেভাবে করছিলাম সেভাবেই করতে গেলে এই অঙ্কটা ঝামেলা তৈরি করবে, ঠিক আছে? এই প্রবলেমটাকে সলভ করব বাট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে। দেখ এখানে ফার্স্ট যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছিস, লবে আছে 1 আর হরে আছে x minus 1 into x minus 2, দুটো উৎপাদকের গুণফল। তুই যেটা করবি, খাতা এখন একটা রাফ করবি, সেটা হচ্ছে x, আচ্ছা ফার্স্টে এটা বল, x minus 1 বড় না x minus 2 বড়, কোনটা বড় হবে, কার মান বড়? x minus 1, বাট 1 বিয়োগ হচ্ছে ওটা বড় হবে, 2 বিয়োগ হলে তো মানটা কমে যাবে, তাহলে x minus 1 বড়, x minus 2 ছোট। বড়টার থেকে ছোটটা বিয়োগ কর, রাফে বড়টার থেকে ছোটটাকে বিয়োগ কর, মানে x minus 1 এর থেকে x minus 2 টাকে বিয়োগ কর, দেখ কত আসে। ছোট, x এর মান নেগেটিভ হইলো, x minus 2 এর মানটা ছোট হয়ে গেল, বল কি আসছে? 1 আসছে, 1 আসছে, প্রযুক্ত 1 আসছে, হ্যাঁ? আচ্ছা তাহলে তোর নামে আমার খুব কনফিউশন হয় রে, ঠিক আছে, কি জানি আমি ভুলে যাই বারবার, এতক্ষণ থেকে ডাকতেই পারছি না তোকে, এতক্ষণ থেকে নামটা আমি বারবার ভুলে, আমি এমনিও ভোলা ডোব আছে, ঠিক আছে, ওটা 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 আমি ক্যামেরাতেই স্বীকার করছি, ঠিক আছে। আগে ওর তো ওর নামটা, ওর নাম মুখস্থ করতে আমার 8 মাস লাগছে, ঠিক আছে। সেকেন্ড ইউনিটটা শেষ হয়েছে, তারপরে কি ওর নামটা আমার একটু একটু করে মনে রাখা শুরু হয়েছে, ওর তো তোর তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করিস, ঠিক আছে, 2টা মাস সময় দেয়। হুম, কার থেকে, কার থেকে নিজের সাপেক্ষে বলছিস নাকি অন্যের সাপেক্ষে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভুলি নাই, ভুলি নাই, সব নাম্বার গুলো মনে আছে আমার, কোন পরীক্ষা কত পেয়েছিস সব নাম্বার মনে আছে, ঠিক আছে, কিচ্ছু ভুলি নাই। আচ্ছা চল এই অঙ্কটাকে করবো, দেখ কি বললি যে দুইটা বিয়োগফল কত 1, তাই তো, আর ওপরে 1ই আসে না, ভেরি গুড। এদের দুজনের মধ্যে x minus 2 বড়, x minus 3 ছোট, বিয়োগ করলে সেম আসবে 1। আমাকে জাস্ট কি করতে হচ্ছে, এই দুইটা সংখ্যার বিয়োগফলটা হিসাব করতে হচ্ছে, এই দুটো সংখ্যা বিয়োগ করলে যত আসে ততই হচ্ছে উত্তর।
একই রকম এখানেও বিয়োগফলটা 1, উপরে 1ই আসে। আমরা কি করব, আমরা এই উপরের 1টাকে এই হরের এই দুটা ফ্যাক্টরের মানে উৎপাদকের গুণ বিয়োগফল আকারে প্রকাশ করব। আবার বলছি, উপরের যে 1 গুলো তাদেরকে হরের উৎপাদকগুলোর বিয়োগফল আকারে প্রকাশ করব। তাহলে প্রথমের 1টাকে আমি লিখবো হচ্ছে x মাইনাস 1 বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। একই রকম ভাবে পরেরটাকে লিখবো x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, বড় মাইনাস ছোট। প্লাস একই রকম ভাবে এখানেও বড় হচ্ছে x মাইনাস 3, ছোট হচ্ছে x মাইনাস 4 ডিভাইড বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। সামান্য বুঝতে পারছিস তো কেন x মাইনাস 3 বড়, এটা বুঝতে পারছিস তো? x মাইনাস 3 x মাইনাস 4 এর থেকে কেন বড় এটা বোঝা যাচ্ছে তো? ওকে, শুধু নিয়মটা মনে রাখবি, বড় মাইনাস ছোট এটা করে, ঠিক আছে? ইমপ্লাইজ দ্যাট এখন কি করব, এখন আমরা করব সেপারেশন। সেপারেশন মানে ভাগ। দেখ এখানে প্রথমে কাকে দেখা যাচ্ছে x মাইনাস 1 তো, আর হরে হচ্ছে এটা আছে। যদি আমি লবের এটাকে প্রথমে পার্টটাকে হর দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? তখন কি হবে বল? হরের প্রথমের পার্টটাকে যদি আমি লবের প্রথমের পার্টটাকে হর দিয়ে যদি ভাগ করে দিই, হরের মধ্যে আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, সেটা দিয়ে যদি আমি x মাইনাস 1 কে ভাগ করে দিই 1 বাই x মাইনাস 2, উপরে তো 1 হয়ে যাবে, এটা কেটে যাবে যেহেতু 1 থাকবে, আর নিচে x মাইনাস 2 থাকবে। হলো? একই রকম ভাবে মাঝখানে আছে মাইনাস, তাই মাইনাস x মাইনাস 2 কেও যদি আমি এদেরকে ভাগ করে দিই, তো এই কাজটা করব সবার ক্ষেত্রে, ঠিক আছে? সবার ক্ষেত্রে এই কাজটা করব, ঠিক আছে? বুঝতে? তাহলে হ্যাঁ বললাম যে লব পার্টে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 আছে, রাইট? তো আমি কি করছি, লবকে হর দিয়ে ডিভাইড করছি, ভাগ করছি। এখন লবকে যখন হর দিয়ে ভাগ করব, সেপারেশন বলে এটাকে। সেপারেশনটা কি করে হচ্ছে, প্রথম যেটা পদ দেখতে পাচ্ছি x মাইনাস 1 সেটাকে হর দিয়ে ভাগ করা হচ্ছে। x মাইনাস 1 কে যখন আমি এটা দিয়ে ভাগ করব, দেখ নিচেও তো x মাইনাস 1 আছে, এই দুটো কেটে যাবে, পরে কি থাকবে? উপরে কত পড়ে থাকবে? 1, কিছুই নেই মানে 1 থাকবে, আর নিচে x মাইনাস 2। আবার সেকেন্ড যে পার্টটা ওটাকেও তো আমি ভাগ করব, এটাকে যখন ভাগ করব তখন পড়ে কত থাকবে? 1 বাই x মাইনাস 1। ক্লিয়ার হলো? একই কাজ এদের ক্ষেত্রেও করব। তো এটাকে যখন আমি সেপারেট করব কত পাবো? x মাইনাস 3, তারপরে মাইনাস, ওকে, তারপরে ভেরি গুড, এটা ইকুয়াল টু 1 বাই 6। দেখ কিছু টার্ম ক্যান্সেল যাবে, এর ফলে কিছু টার্ম ক্যান্সেল হবে। 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 2, 1 বাই x মাইনাস 3 মাইনাস 1 বাই x মাইনাস 3 ক্যান্সেল চলে গেল। এখানে কিছু একটা ভুল হয়েছে, দাঁড়া, কিছু ভুল হয়েছে বলতে দাঁড়া, এই দুটোই কেন নেগেটিভ আসলো? দুটো নেগেটিভ হওয়া উচিত কি? দাঁড়া এক মিনিট, হ্যাঁ হিসেবটা করে নি। x মাইনাস 2 আচ্ছা x মাইনাস 1 কে যখন এটাতে ভাগ করলাম x মাইনাস 2 থাকলো, এটাকে যখন ভাগ করলাম x মাইনাস 1 থাকলো, এটাকে ভাগ করলে x মাইনাস 3, এটাকে ভাগ করলে x মাইনাস 2, এটাকে ভাগ করলে x মাইনাস 4, এটাকে ভাগ করলে x মাইনাস 3। না সবই ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে মাইনাস 1 বাই x মাইনাস 1 থাকলো, তারপরে থাকলো মাইনাস 1 বাই x মাইনাস 3, এটা ইকুয়াল টু 1 বাই 6। আসলে দুটো টার্মই নেগেটিভ আসছিল তো, তাই একটু মনে হলো যেন ভুল হয়েছে কোথাও, ঠিক আছে? তাই বলি, আমি বললাম না দুটো টার্মই নেগেটিভ আসছে, আমি ভুল করে এটার জায়গায় এটা কেটে দিয়েছি। তো এটা দেখ, এটা প্লাস 1 বাই x মাইনাস 4 আসলো। যখন এরকম ক্যান্সেল যায় সব টার্ম সেম সাইন যুক্ত আসে না, লাস্টে যারা পড়ে থাকে সবাই সেম সাইন যুক্ত আসবে না, ঠিক আছে? তাহলে 1 বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। ঠিক আছে? এখন অব্দি ঠিক আছে? এটাকে একটু গুছিয়ে লিখি, প্রথমে পজিটিভ টার্মটাকে লিখি, তারপরে নেগেটিভ টার্মটাকে লিখলাম, এটা ইকুয়াল টু 1 বাই 6। এখন এটা কি এটা সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণ কি না, আমরা দ্বিঘাত সমীকরণে আকারে নিয়ে আসবো। কি করে? লসাগু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 উপরে x মাইনাস 1 মাইনাস অফ ইকুয়াল টু 1 বাই 6, নিচে গুণ করে দেবো, উপরে ক্যালকুলেশন করবো। x মাইনাস 1 মাইনাস x প্লাস 4 x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4, এটা ইকুয়াল টু 1 বাই 6।
দেখ এক্স গুলো কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা ইকুয়াল টু 1/6। কোনাকুনি গুণ, 3 6 18 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, অর্থাৎ 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18, অর্থাৎ এটাকে ঘুরিয়ে লিখলে পরে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা ইকুয়াল টু 0। এখন হলো দ্বিঘাত সমীকরণ, আর মিডল টার্মও যাচ্ছে। কত হবে মিডল টার্ম? 7 মাইনাস 2, তাই তো? তাহলে মাঝখানে লিখবো 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, এটা ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কমন x মাইনাস 7 থাকবে, পরের দুটো থেকে 2 কমন x মাইনাস 7 থাকবে, ইকুয়াল টু 0। ওভারঅল x মাইনাস 7, পরে থাকলো x প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 7 কমা মাইনাস 2। ঠিক আছে, এই হয়ে গেল বীজ। ক্লিয়ার হলো?